হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখতেই পাচ্ছ যে আমরা দলবল নিয়ে চলে এসেছি হাওড়া স্টেশনে। আজ আমাদের ট্রেন রয়েছে রাত 11:20 হাওড়া মোকামা এক্সপ্রেস 13029। তোমাদের সবাইকে নিয়ে চলেছি বৈদ্যনাথ ধাম, দেওঘর। এবারের ট্যুরে সঙ্গে রয়েছে মা, বাবা, আমি তোজো তো আছি, বোন আছে, তোরসা আছে, ছোট কাকা কাকিমা আর তাদের মেয়ে তিন্নি। তোমরা দেখলে আমরা খুব হাসাহাসি করছি সেটা ছোটকার সাজ পোশাক নিয়ে। এর মধ্যেই আমি বললাম যে ছোটকাকে দেখে মনে হচ্ছে দেওঘর না, ছোটকা আন্টার্কটিকা যাচ্ছে। তো সেই শুনেই সবাই হেসে উঠল। উঠেই ঘুমিয়ে পড়েছে এনারা, এই যে উঠেই এনারা ঘুমিয়ে পড়েছেন। আর এদিকে আরেকজন ছোটটা ঘুমাচ্ছে, এ তো বসেই থাকবে। এবার ওদের দেখে আসি, দাঁড়া। এখানে তোমরা দেখতে পাবে যে তোজো শুয়েছে মিডল সিটে, আর আমি ওকে ওই মিডলটার ওখান থেকে দুটো জায়গা দিয়ে ওড়না দিয়ে বেঁধে দিয়েছি, কারণ ওর শোয়া খুবই বাজে, ও ঘুমিয়ে ঘুমিয়ে হাত পা বের করে দেয়, তাই জন্যই আমি ওইভাবে বেঁধে দিয়েছি। এতক্ষণ লাগেজ বয়ে বয়ে তো প্রচণ্ড গরম লাগছিল, এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। সবাই কিন্তু শুয়ে পড়েছে, আমাদের এই জায়গাটাই লাইট অন আছে, আর পুরো বগিতেই কিন্তু লাইট অফ না। এবার আমাদের বকবে, তাই আমরাও এবারে একটু লাইটটা অফ করে দেব। শীতের কুয়াশা ভরা শুভ সকাল জানিয়ে আজকে নতুন দিনটা শুরু করছি। আমরা চলে এসেছি জাসিডি। কলকাতা থেকে প্রায় 330 কিলোমিটার জার্নি করে আমাদের চলে এসেছি জাসিডিতে। আর উঠেছি, আমাদের ট্রেন হাওড়া ছেড়েছিল 11:30। এখানে টাইম ছিল 5:50, বাট আমাদের 6:30 নামালো, 40 মিনিটস লেট, কারণ প্রচুর কুয়াশা। তো এবার আমরা প্ল্যাটফর্ম থেকে বের হব, তো এই জন্য লিফটে লাইন দেওয়া হয়েছে। চলে এসেছি স্টেশনের বাইরে। আর স্টেশনটা দেখো কত সুন্দর, পুরো বাবা মন্দিরের আদলেই কিন্তু তৈরি এই স্টেশনটা। আর স্টেশনের বাইরে এদিকে রয়েছে অটো স্ট্যান্ড, আর এদিকে রয়েছে ট্যাক্সি আর প্রাইভেট কার। তো চলো দেখি কি ভাড়া করা যায়। স্টেশন থেকে বেরিয়ে 10 সিটারের অটোতে উঠে পড়েছি। এখানকার অটোগুলো বেশ বড়, আবার মাথাতে রয়েছে ক্যারিয়ার, যেখানে লাগেজ খুব ভালোভাবে নেওয়া যেতে পারে, আর পুরো 10 সিটারের। আর কিন্তু এটাই যা সমস্যা যে আমরা যারা পিছনে বসেছি প্রচণ্ড হাওয়া আসছে আর খুবই ঠান্ডা। বাচ্চাগুলোর এখনও ঘুম কাটেনি, গুম্মিত পুরো চাদরের মধ্যে রয়েছে। আর এখানেও তো রয়েছে তোজোকে দেখো, পুরো শুধু চোখটা খোলা, সব ঢাকা, কারণ ভীষণ ঠান্ডা, ভীষণ। আমরা চলে এসেছি দেওঘর। দেওঘর ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি পবিত্র শহর। এটি মূলত বৈদ্যনাথ ধাম মন্দিরের জন্যই সুপরিচিত, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। তোমাদের তো আগেই জানিয়েছি, কলকাতা থেকে দেওঘরের দূরত্ব অ্যাপ্রক্স 330 কিলোমিটার, কিন্তু হাওড়া থেকে দেওঘর স্টেশন পর্যন্ত মাত্র একটি ট্রেন রয়েছে, যেটি ময়ূরাক্ষী এক্সপ্রেস। তাছাড়া প্রচুর ট্রেন রয়েছে জাসিডি পর্যন্ত, হাওড়া থেকে জাসিডি পর্যন্ত। জাসিডি থেকে দেওঘরের দূরত্ব 8 কিলোমিটার, যেটা এখানে ট্যাক্সি, অটো সমস্ত কিছুই রয়েছে, অনেক গাড়ি আছে, কোনো সমস্যাই হয় না। এই যে গুম্মি ক্যামেরা
দেওঘরে আমরা হোটেল বুক করিনি, এখানে এসে আমি, পিঙ্কু আর ছোটকা মিলে হোটেল দেখে নিয়েছি, কারণ এখানে আমরা একটা দিন থাকবো। আর দেখতেই পাচ্ছ সবাই হোটেলে ঢুকে আমরা সবাই কিন্তু একদম স্নান টান করে রেডি হয়ে নিয়ে গেছি, প্রথমেই যাব পুজো দিতে। দেওঘর শহরের মেন যে পয়েন্টটা টাওয়ার চক, সেইখানেই কিন্তু যাবতীয় আশ্রম এবং হোটেল রেস্টুরেন্ট রয়েছে। আর এই টাওয়ার চকের পাশ দিয়েই কিন্তু মন্দিরেরও রাস্তা। তো আমরা ওই টাওয়ার চকের কাছাকাছি হোটেল নিয়েছি, যেখান থেকে 1 কিলোমিটারের মধ্যেই মন্দির রয়েছে। বাবা মন্দিরের কাছেই রয়েছে পেড়া গলি, আর এখানেই সমস্ত প্যাড়ার দোকানগুলো রয়েছে। আর আমরা তো সবাই জানি দেওঘরের প্যাড়া কিন্তু খুব বিখ্যাত, আর সত্যি কিন্তু ভীষণ ভালো খেতে। আর আমরা চলেছি সেই পেড়া গলির ভিতর দিয়েই মন্দিরের দিকে। হোটেল থেকেই আমাদের পুরোহিত মশাই ঠিক করে দেওয়া হয়েছে, তো তার সাথেই তার দেখানো পথে চলছি। তবে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, নিজেরা গিয়ে ডালা নিয়ে পুজো দেওয়াটাই ঠিক হবে। কারণ পুরোহিত ঠিক করে গেলে তারা পুজোর পরে প্রচণ্ড ডিমান্ড করে, এটা করেছি, ওটা করে দিয়েছি, মন্দিরের ভেতরে এই ব্যবস্থা করেছি, ওই ব্যবস্থা করেছি। সেটা মানছি যে ওই রকম ভিড়ে ছোট বাচ্চা বয়স্কদের নিয়ে গিয়ে হয়তো অত ভালো করে বাবার অভিষেক করতে পারতাম না। ওনারা অনেকটাই হেল্প করেছেন। তবুও আমার মনে হয়েছে যে অন্যান্য তীর্থক্ষেত্রের থেকে এখানে পুরোহিতদের দক্ষিণা এবং নানান আচার অনুষ্ঠানের জন্য তাদের যে পাওনা, সেগুলো রীতিমতো জোরজুলুম করার মতোই করেছে তারা। জয় শিব, জয় শিব। এখন বাজে 10:30, আর আমরা এবারে বৈদ্যনাথ মন্দিরে দর্শনের জন্য যাচ্ছি। এবার তোমাদের সাথে শেয়ার করি মন্দিরে ঢোকার কিছু নিয়ম নীতির ওপরে। নর্মালি জেনারেল লাইন যেরকম থাকে সেরকম তো যেতেই পারো, 3-4 ঘন্টা কি 5 ঘন্টার ওপরে সেই লাইন যাবে। আর যদি ভিআইপি লাইনে যাও তাহলে যেরকম 300 টাকার কুপন টিকিট আছে, তো সেই টিকিট কেটে তোমরা মোটামুটি আধা ঘন্টার মধ্যে দর্শন করে নিতে পারবে। আর মন্দিরের ভিতরে শিব বাবার যে অভিষেক হয়, তো সেই অভিষেকে করতে গেলে ওদের মিনিমাম ডালা হচ্ছে 500 টাকা, তারপরে ক্রমবর্ধমানে সেটা বাড়বে। আর আমরা 500 টাকার ডালা নিয়েছিলাম, সেখানে শিব বাবার সমস্ত অভিষেকের জিনিসপত্র কিন্তু ছিল, বেশ ভালো মতোই ছিল। মনে করা হয় অষ্টাদশ শতকে লোহারা রাজবংশের রাজা বিজয় সেন এই মন্দির নির্মাণ করেছিলেন। তবে এখানে পৌরাণিক কাহিনী রয়েছে একটি। পৌরাণিক কাহিনী অনুসারে রাবণ মহাদেবের তপস্যা করছিলেন, মহাদেবকে কৈলাস থেকে লঙ্কায় প্রতিষ্ঠা করার জন্য। এবং আমরা সবাই জানি আমাদের ভোলে বাবা হচ্ছে দয়ার প্রতিমূর্তি, তো তার তপস্যায় তুষ্ট হয়ে তাকে কিন্তু রাবণকে মহাদেব আশীর্বাদ দিয়েছিলেন। এবং কিন্তু রাবণকে একটি শর্ত দেওয়া হয় যে কৈলাস থেকে লঙ্কা যাওয়ার পথে কোথাও কিন্তু বাবার শিবলিঙ্গ নামানো যাবে না। যেখানেই রাবণ ওটা মাটিতে রাখবে সেখানেই কিন্তু বাবা প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো সেই মতোই রাবণ শিবলিঙ্গ নিয়ে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করে। সমস্ত দেবীগণ সেই তা তো হতে দিতে পারেন না। শিববাব আমাদের মহাদেব কৈলাস ছেড়ে লঙ্কায় চলে যাবে, সেটা তো হওয়া যায় না।
তাই জন্য রাবণের শরীর দিয়ে গঙ্গাকে প্রবাহিত করা হয়, যাতে রাবণের খুব জোরে টয়লেট পায়। আর এই হচ্ছে সেই স্থান, দেওঘর, যেখানে রাবণ শিবলিঙ্গকে একটি ছোট্ট বালকের হাতে দেয়। আর সেই ছোট্ট বালক ছিলেন ছদ্মবেশী নারায়ণ। এবং রাবণ চলে যাওয়ার পর নারায়ণ যে ছদ্মবেশে ছিলেন, তিনি সেই শিবলিঙ্গকে এই স্থানেই স্থাপন করে দেন। তো তারপর থেকেই এখানেই সেই বাবাধাম বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ হিসাবে এখানেই বাবা প্রতিষ্ঠিত হয়ে গেছেন। শুধু দ্বাদশ জ্যোতির্লিঙ্গই নয়, এই ভারতের এই স্থানই প্রথম যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সাথে সাথে রয়েছে 51 সতীপীঠেরও এক পীঠ। এখানে মা সতীর হৃদয় পড়েছিল, তাই এখানে বলা হয় হৃদয়পীঠ। আর সেই জন্যই এখানে বাবার মন্দির আর মায়ের মন্দিরের মধ্যে সুতো দিয়ে করা থাকে গাঁঠবন্ধন।